প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চকরিয়া আবাসিক মহিলা কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগতম। গতকাল আমার ক্লাস ছিল তোমাদের একতরফা দাখিলা পদ্ধতি। আমি প্রাথমিকভাবে কিভাবে একতরফা দাখিলা পদ্ধতি অঙ্ক সমাধান করতে হয় সে সম্পর্কে তোমাদের গতকাল আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি কিভাবে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক সমস্যার সমাধান করা হবে সেটা নিয়ে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি একটি তোমাদের জন্য প্রশ্ন লিখেছি, যে প্রশ্নটা হচ্ছে আমার দিনাজপুর বোর্ড 2017। এই প্রশ্নে গিয়ে একতরফা দাখিলা পদ্ধতি প্রশ্নটা পেয়ে থাকবে প্রশ্নের একদম শেষে, যেখানে লিখেছিল, এখানে আমি অবশ্যই প্রশ্নের উপরে নামটা লেখা হয় নাই, আমি বলে দিচ্ছি। প্রশ্নটা ছিল জনাব করিমের একতরফা দাখিলা পদ্ধতিতে সমস্যাটি সমাধান করো। এখানে দেখো আমার প্রথমে দেওয়া আছে নগদ তহবিল 2000, 6000, প্রাপ্য হিসাব 12000, 24000, প্রদেয় হিসাব 6000, 9000, মজুদ পণ্য 15000, 20000, 12% বিনিয়োগ। এই প্রারম্ভিক এখানে টাকা নেই, সমাপনীতে 20000 টাকা আছে, আসবাবপত্র 10000, 10000। আমি নিচে যাওয়ার আগে প্রথমত আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, এই অঙ্কের মধ্যে যে প্রারম্ভিক একটা টাকা নেই সেই টাকাটা কি বসবে নাকি বসবে না। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, দেখো আমার অঙ্ক শুরু হয়েছিল 1 তারিখ 1 মাস 2016 এবং আমার অঙ্ক শেষ হয়ে গেছে 31/12/2016, যেটা আমার প্রারম্ভিক বছর 16 থেকে শুরু, কিন্তু বিনিয়োগে আমার একটা তারিখ দেওয়া আছে 1 তারিখ 6 মাস 2015, যেটা 2016 সালের আগে। যা আমাদের যদি প্রারম্ভিক টাকা নাই থাকে 2016 সালের আগে বিনিয়োগ নেওয়ার কারণে আমরা যত টাকা সমাপনীর টাকা আসে সেই টাকাকে আমরা প্রারম্ভিকে দেখাতে পারবো। প্রিয় শিক্ষার্থী, বোঝা গেছে অবশ্যই। এরপর আমরা যাচ্ছি, দেখো নগদ উত্তোলন 10000, পণ্য উত্তোলন 2000, কারবার হতে সেলের স্কুলে বেতন 1000 টাকা প্রদান করেন। উত্তোলনের অর্থ দ্বারা 8000 টাকা মূল্যে ডেলিভারি ব্যান করে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যতটুকু পড়লাম সেক্ষেত্রে আমার কি হতে পারে, আমি উত্তোলন করছি নগদ 10000 টাকা, উত্তোলন করছি পণ্য 2000 টাকা এবং কারবার হতে সেলের স্কুলের বেতন। যদি প্রিয় শিক্ষার্থী কারবার হতে কোনো যদি সেলের স্কুলের বেতন যদি দেওয়া হয় সেটাকেও আমরা উত্তোলন হিসাবে হিসাবভুক্ত করব। আবার বলতেছি প্রিয় শিক্ষার্থী, যদি কোনো টাকা ব্যক্তিগত খরচের জন্য যদি কারবার থেকে আমরা নিয়ে থাকি সেটাকে আমরা উত্তোলনের মধ্যে হিসাবভুক্ত করব, এবং সেই উত্তোলিত টাকা থেকে যদি আমাদের কোনো কিছু যদি আমরা ক্রয় করি তাহলে উত্তোলন থেকে বাদ যাবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যতটুকু বলছি সেটা নিয়ে আমি নিচের প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। প্রথমত এই যে আরও অন্যান্য সমন্বয় রয়েছে সেগুলো যখন আমরা সলভ করব তখনই বলবো। ক নম্বর প্রশ্ন আমার কি দেওয়া আছে, দেখো মোট উত্তোলনের পরিমাণ কত। উত্তোলনের পরিমাণ যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে আমাকে গড় করতে হবে প্রিয় শিক্ষার্থী বিবরণ টাকা টাকা। এখানে আমি লিখব উত্তোলন, আমি প্রথমত নগদ উত্তোলন করছি, নগদ উত্তোলন করছি 10000 টাকা, আমি 10000 লিখব। এরপর আমি পণ্য উত্তোলন করলাম, পণ্য লিখব, কেননা এখানে উত্তোলন দেওয়া আছে তাই শুধু পণ্য লিখলে চলবে। পণ্য হবে 2000 এবং সেলের স্কুলের বেতন প্রদান। সেলের স্কুলের বেতন আমরা লিখতেছি কেন, দেখো কারবার থেকে দেওয়ার কারণে। সেলের স্কুলের বেতন, বেতন হচ্ছে তোমার 1000। এখান থেকে আমার এই উত্তোলিত টাকা থেকে আমি একটা ডেলিভারি ব্যান করে করছি, উত্তোলিত টাকা থেকে যদি আমি ডেলিভারি ব্যান করে করি তাহলে এখান থেকে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমি 8000 টাকা কিনছি, এটা আমরা যোগ করব 10, 12, 13000। এই 13000 থেকে বিয়োগ ডেলিভারি ব্যান ক্রয়, ডেলিভারি ব্যান আমরা 8000 টাকা এখান থেকে বাদ দিব। 8, 9, 10, 13, অর্থাৎ আমার নিট উত্তোলনের পরিমাণ হচ্ছে 5000 টাকা। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই বুঝতে পারছো তোমরা এটা। এর পরবর্তী ধাপে আমি যাচ্ছি, দেখো প্রিয় শিক্ষার্থী 2 নম্বর প্রশ্ন আমার কী ছিল, দেখো প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়, যেটা আমাকে করতে হয়। এখানে যে আমার একটা প্রারম্ভিক এবং সমাপনী সম্পত্তি এবং মূলধন দেওয়া আছে, এখান থেকে আমাকে তৈরি করতে হবে। এখন হচ্ছে যে আমার এখান থেকে কোনগুলো জিনিস সম্পদ সেগুলো দেখো। আমি বলতেছি যে এখানে নগদ তহবিল দেওয়া আছে আমার, আমি এখান থেকে লিখলাম নগদ তহবিল আমার প্রারম্ভিক 2000 আর সমাপনী দেওয়া আছে তোমার 6000। আমার প্রাপ্য হিসাব দেওয়া আছে তোমার 12000, এখানে দেওয়া আছে 24000। মজুদ পণ্য আমার সম্পদ, তাই এখানে দেওয়া আছে 15000, এখানে দেওয়া আছে 20000। 12% বিনিয়োগ, আমি বলেছি তোমাদের
তারিখ 2015 সালের নেওয়ার কারণে অঙ্কটা 2016 সালের অঙ্ক হওয়ার কারণে আমি এর আগে নিয়েছি, তাই যাই সমাপনী তা আমি প্রারম্ভিক ধরতে পারবো, যা আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ বলা যেতে পারে। তা আমি এটা লিখবো, এখানেও 20,000 টাকা লিখবো, এখানেও 20,000 টাকা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কের মধ্যে আমার আরেকটা রয়েছে আসবাবপত্র, এখানে 10,000, এখানে 10,000। এখন দেখো আমি একটা তোমাদের জন্য ডেলিভারি ব্যান রেখেছি, সেই ডেলিভারি ব্যানটা আমার এই প্রশ্নের মধ্যে নেই, কিন্তু নিচে রয়েছে। ডেলিভারি ব্যান আমার সম্পদ, তাই সম্পত্তিটা আমরা সম্পদের পাশে দেখাবো, যেটা সমাপনীতে লিখবো 8,000 টাকা। আমার এখানে লেখা শেষ, তাহলে আমরা এটা যোগ করে দিব। যোগ করলে কত হয় দেখো, 2, 12, 14, 14 আর 15, 29, 29 আর 20 হচ্ছে 49, 49 10 হচ্ছে আমার 69, 59, 49 আর 10 59, 59 লিখলাম আমরা এখানে। এরপর এখানে আসো 6, 24, 30,000, 40, 50, 60, 70, 80, 88,000, 2, 3, 14, 14, 15, 29, 29 আর 20 39। আবার দেখো প্রিয় শিক্ষার্থী, আচ্ছা আমি এভাবে যাই, 3টে শূন্য, এখানে 2, 2, 3টে 2, 2 হচ্ছে 4, 5, 9, 9 লিখলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, সরি 5। হ্যাঁ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। এরপর আমরা যাব দায়ের কাছে। দায় হচ্ছে আমার একটা আছে শুধুমাত্র প্রদেয় হিসাব, 6,000 আর 9,000। আমি 6,000 লিখলাম, এখানে আমি লিখবো 9,000। তাহলে এখানে আমার এই দায়গুলো, সম্পদ থেকে এই দায়গুলো বাদ যায়, তো আমি বিয়োগ আকারে এই দুটাকে দেখালাম। এখন দেখো আমরা কি বের করবো, 0, 0, 0, 18 থেকে 9 গেলে 9, আর আমার থাকে 7, অর্থাৎ 79,000। 0, 0, 0, 9 থেকে 6 গেলে 3, এখানে 5, অর্থাৎ যেটা পাবো সেটার নাম হচ্ছে আমার মূলধন। মূলধন পাশে লিখবো পার্থক্য, যেটা দিব আমরা, আমার অঙ্ক এখানে শেষ। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, দেখো আমাকে যখন প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে বলা হবে, তাহলে আমি প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে যাব। এখানে শুধুমাত্র আমার একটা দায় রয়েছে, এবং এইগুলো ছাড়া যদি আমি নিচে যদি কোনো সম্পদ ক্রয় করি, সেই সম্পত্তিকে আমরা সম্পত্তি পাশে লিখে সমাপনীর কাছে লিখব। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী। দেখো শিক্ষার্থী, এরপর আমাকে কি বলেছে, নিট মুনাফা নির্ণয় করো। এখন আমাকে যদি নিট মুনাফা নির্ণয় করতে হয়, আমি তোমাদেরকে দুটা সূত্র দিয়েছিলাম, সেই দুটা সূত্রের মধ্যে ছিল আমার লাভ বা ক্ষতিতে সমাপনী মূলধন, তার সাথে উত্তোলন যোগ করব, উত্তোলনের সুদ যোগ করব, অগ্রিম খরচ যোগ করব, ব্যয় বকেয়া আয় যোগ করব। আমরা এখান থেকে আমাদের বাদ যায় প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, বকেয়া ব্যয়, এবং আমার অগ্রিম দায়, যেগুলো আমার এখানে লাভ ক্ষতি হিসেবে আসবে। এখন সেই হিসেবে আমার এখানে কী কী আসতে পারে দেখো, আমি লিখলাম প্রথমত সমাপনী মূলধন। আমি এখানে সমাপনী মূলধন পেয়েছি প্রিয় শিক্ষার্থী 79,000। সেই 79,000 টাকাটা আমি তোমাদের জন্য এখানেই লিখবো। এরপর শিক্ষার্থী দেখো উত্তোলন, আমি যেটা ক নম্বরে বের করেছি, আমার ক নম্বরে যোগ বিয়োগ করে আমি একটা টাকা পেয়েছি, যেটা ছিল আমার 5,000 টাকা। আমি সেই 5,000 টাকাটা এখানে লিখবো। যত প্রকার উত্তোলন থাকে সেই উত্তোলনগুলো এখানে লাভ লোকসান বিবরণীতে লিখতে হবে। এরপরে দেখো বিনিয়োগের সুদ। এখন আমি বিনিয়োগের সুদ কেন ধরতে যাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী, আমার বিনিয়োগ ছিল 12%, 1 তারিখ 6 মাস 2015। প্রশ্নটা আমরা ভালো করেই পড়ব, কেননা আমার অঙ্ক শুরু হয়েছিল 2016 সালে, এখানে আমি নিয়েছি 2015। কিন্তু অনেকে চিন্তা আসতে পারে ও বিনিয়োগের সুদ তো আমাদেরকে 6 মাসের ধরতে হবে। হ্যাঁ শিক্ষার্থী, যদি এখানে যদি 2016 লিখে থাকতাম আমরা 6 মাসের ধরতাম, কিন্তু 2016 লিখে না থাকার কারণে 2015 থাকলে আমি 2016 পুরো ব্যবহার করছি, তাই এটাকে আমাকে পুরো ধরতে হবে। তাই আমার এখানে 20,000 টাকা 12%, 12 দুগুণে 24, যা হচ্ছে 2,400 টাকা। এখন দেখো শিক্ষার্থী, আমরা এগুলো একটু যোগ করতে যাবো। 79 প্লাস 5 প্লাস সমান 79,000 প্লাস 5,000 প্লাস 2,400, যোগ করলে হয় 86,400। প্রিয় শিক্ষার্থী, আমরা 86,400 টাকা পেয়েছি, এটা আমরা এখানেই লিখবো তৃতীয় করে। এরপর দেখো বাদ যাবে আমার প্রারম্ভিক মূলধন। আমি প্রারম্ভিক মূলধন পেয়েছি 53,000, সেই 53,000 টাকাটা আমি এখানে লিখবো। এরপর আসবাবপত্রের অবচয়। দেখো শিক্ষার্থী, আসবাবপত্রের উপর 5% অবশ্যই ধার্য করো। আমরা যত কিছু সমন্বয় করতে হয় সবগুলো আমরা সমাপনী থেকে ধরবো। এখানে আসবাবপত্রের টাকা 10,000 টাকা আছে, সেই 10,000 টাকার 5% হচ্ছে যে আমার 10% 1,000, 5% হচ্ছে 500 টাকা।
আমরা 500 টাকা লিখব। এরপর আমার হচ্ছে প্রাপ্য হিসেবের উপর পাওনা সঞ্চিতি 5%। প্রাপ্য হিসাব আমার এখানে আছে 24,000 টাকা, সেই 24,000 টাকার উপর আমরা 5% ধার্য করব। 1,200। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা এবার এগুলো যোগ করতে যাব। 53, 54, 54,700 লিখলাম আমরা। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমাদের এইটা ছিল লাভ লোকসান বিবরণী। তাই লাভ লোকসান বিবরণীতে করতে হলে আমাকে উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, লাভ লোকসান বিবরণী দিতে হবে, 2016 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের এই কথাটা লিখতে হবে। এরপর আমি এখানে যেগুলো পেয়েছি তার থেকে বাদ এগুলো দিয়ে দিব। বাদ দিলে আমার কত অবস্থান করে দেখো, 86,400 বিয়োগ 54,700 আমরা পাই 31,700। এটা হচ্ছে আমার নেট লাভ। এটা হচ্ছে আমার কি নেট লাভ। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো ভালো করে মনোযোগ দিলে এই অঙ্কটা ভালো করে বুঝতে পারবে। আমি একটা একতরফা দাখিলা পদ্ধতির পুরো অঙ্ক নিয়ে কিভাবে যে সলভ করতে হয় আমি তোমাদেরকে আজকে দেখালাম। তোমরা একটু দেখবে, আমি যদি এই লেখাগুলো যদি বুঝতে নাই পারো, তোমরা আমার মুখে যে তোমাদের জন্য বলা হয়েছে সেগুলো একটু ভালো করে যদি বুঝতে পারো তাহলে হয়তো অঙ্কটা পুরো বুঝতে পারবে। আমি আমার সাধ্যমতো তোমাদেরকে দিয়েছি। এখন কথা হচ্ছে তোমরা যদি এটা চর্চা করে থাকো হয়তো পরবর্তী অঙ্ক আমাকে চাইলেও তোমরা সলভ করতে পারবে। তো এখন কথা হচ্ছে যে আজকে আমি তোমাদেরকে পুরো একটা একতরফা দাখিলা পদ্ধতি কীভাবে সমাধান করা হয় সেই বোর্ড দিনাজপুর 2017-এর অঙ্কটা আমি তোমাদেরকে করে দেখালাম। পরবর্তীতে আমরা আরও এই একতরফা দাখিলা পদ্ধতির উপর আর হয়তো 2টা ক্লাস বা 1টা ক্লাস নিতে পারি। যদি তোমরা থাকো হয়তো তোমরা উপকার হতে পারে তোমাদের এটা, তাহলে তোমরা যারা পেয়ে থাকবে অন্যদেরকেও তোমরা বলে দিবে। তাহলে সবাই এই মহামারীতে ভালো থাকো, এই সবার স্বাস্থ্য সুস্থ কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। খুদা হাফেজ।